আমাদের টাকা নিয়ে প্রিয়াঙ্কা গান্ধী ইলেকশন লড়েছে। আচ্ছা দেখুন, আচ্ছা এক সেকেন্ড দেখুন কে কি বলেছে প্রিয়াঙ্কা গান্ধীর নামে। প্রিয়াঙ্কা গান্ধী কাউকে উত্তর দেওয়ার প্রয়োজন মনে করে, মানুষ তার সাথে আছে। আমি ওপেনলি বলছি তো দাদা, শুনুন না, প্রিয়াঙ্কা গান্ধী ওখানে হিউজ মার্জিনে জিতবে, সময়ের অপেক্ষা। আমি এবারে আসি, জগন্নাথ দা এতগুলো কথা বললেন, ওনাকে আমি প্রথমেই ধন্যবাদ জানাই যে উনি ইলেকট্রাল বন্ডটা মুখ থেকে বলে ফেলেছেন। এত বড় স্ক্যাম গোটা ভারতবর্ষে মানে অন্য কেউ দেখেনি। তার কেন রাত্রির 12টার সময় তো ডিমনিটাইজেশন হয়েছিল, আপনারা তো জানেন। এখন এগুলো তাদের বক্তব্য, ন্যারেটিভ তৈরি করা। কিন্তু একটা জিনিস বারবার ওরা ভুল করছে, মহারাষ্ট্রে কি নেওয়া হয়েছে না হয়নি, বিজয়ন বলেছে। আরে বাবা, সেটা আপনার কেন্দ্রীয় এজেন্সি আছে, পকেটে নিয়ে ঘুরে বেড়ান, মোদিকে জিজ্ঞেস করুন না। বন্ড বাবা বলতে পারবে তো, একটাই তো বন্ড বাবা আছে, বন্ড বাবা একটাই আছে, মোদিকে ঘুরে লাভ নেই, বন্ড বাবা বলতে পারবে। প্রিয়াঙ্কা গান্ধী জিতছে, এটা আপনাদের কষ্ট হচ্ছে। এবারে শুনুন, বলতে দিন। এত কথা যে বলছেন, মহারাষ্ট্রের জনতাকে কি বলবেন? এই যে বলছেন নেগেটিভ, আপনি কি শুধু ভাবেন যে জিএসটি থেকে কত আমার ইনকাম হলো সেটাই কি আমার গ্রোথ ইন্ডিকেটর ভাবেন? 18খানা বড় ম্যানুফ্যাকচারিং ইউনিট বন্ধ হয়েছে লাস্ট ইয়ারে, 18খানা। থানেতে চলে যান একটুখানি, কেন আমি নিজে ঘুরে এসেছি, থানেতে চলে যান, পুনেতে চলে যান, যে ইন্ডাস্ট্রিয়াল বেল্ট ছিল, যে কারখানা থেকে ধোঁয়া বেরোতো চিমনি থেকে, সেই কারখানা থেকে আর ধোঁয়া বেরোয় না, সেখানে গাছ জন্মে গেছে। এইগুলো মোদি কি বলেছেন গিয়ে মহারাষ্ট্রে? আজকে যাদের যুবদের চাকরির কথা রাহুল গান্ধী বলছেন, আজকে উমেন এমপ্লয়মেন্টের কথা রাহুল গান্ধী বলছেন, এগুলো নিয়ে কি নরেন্দ্র মোদীকে শুনছেন কোথাও বলতে? উনি তো শুধু জাত, কে কি করবে, কে রাম কে রহিম, এসব নিয়ে সারাদিন ধরে বাংলায় ন্যারেটিভ কোথায় দাদা? শুধু বাংলায় 6টি কেন্দ্রে তো উপনির্বাচন হয়ে গেল, হ্যাঁ, সেখানে আপনাদের কি মনে হচ্ছে? আপনারা তো লড়েছেন আলাদা করে। আমরা একা লড়েছি, আমরা আমাদের সংগঠন যেভাবে আছে সেভাবেই রয়েছে। আমরা মানুষের ভোট প্রত্যাশা করেছি, তাদের বাড়ি বাড়ি গেছি। আমাদের লিমিটেড রিসোর্সেস, আমাদের অনেস্ট রিসোর্স মোবিলাইজেশন এবং নিজেদের সাংগঠনিক অনেস্টি নিয়ে আমরা রাস্তায় থেকেছি। বাকিটা মানুষের ওপরে ছেলেছি। রাহুল গান্ধীর কথা আমরা বাড়ি বাড়ি পৌঁছেছি, প্রিয়াঙ্কা গান্ধীর কথা বাড়ি বাড়ি পৌঁছেছি, আমাদের শুভঙ্করদার কথা বাড়ি বাড়ি পৌঁছেছি, এবং কংগ্রেসের নেতৃত্বর কথা। কংগ্রেস কি করেছে, বাংলার জন্য কি করেছে, বিধান রায়ের আমল আমরা বারবার বলছি। আমাদের একটা গ্লোরিয়াস নেহরু বলুন না, নেহরু ইন্দিরা গান্ধী, এগুলো বলা শিখুন আপনারা, এগুলো তো আউট অফ সিলেবাস হয়ে গেছে। পার্থদা একটা অভিযোগ জগন্নাথ তুলল, এটা ঠিক যে আপনাদের সাথে কংগ্রেসের যে জোট সেটা কেরালে তো হয়ইনি, আগামী দিনে বাংলাতে হবে কিনা সন্দেহ। তার কারণ 6টি বাই ইলেকশন প্রত্যেকেই আলাদা আলাদা লড়েছেন এবং আপনারা নকশালদেরও জায়গা দিয়েছেন, সেদের জন্য সিট ছেড়েছেন, কিন্তু কংগ্রেসকে ছাড়েননি। না না, আমার কথা হচ্ছে যে বারবারই বামেদের এটা ঘোষিত অবস্থান যে এই রাজ্যে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে যে শক্তিরা আছেন গণতান্ত্রিক এবং তার বাইরে যে শক্তিরা চান যে এই দুটো শক্তির মূল শক্তির বিরুদ্ধে, যে তৃণমূল এবং বিজেপি, তার বিরুদ্ধে লড়তে তারা ঐক্যবদ্ধ হবেন এবং সেখানে সিপিআইএমের একটা ভূমিকা থাকবে, লিড রোল থাকবে। ফলে আপনারা এই বাই ইলেকশনের যে সিট ডিভিশন দেখেছেন, ইটস এ পার্ট অফ দ্যাট। এইবার আমি আসছি কেরলের কথায়। কেরলের এই স্টেটমেন্টটা বামপন্থীদের কোনো বিচ্ছিন্ন স্টেটমেন্ট হিসেবে ধরবেন না। গত 40 বছর ধরে যদি দেখা যায় যে একই পজিশন, যে খাগড়াগড়ে বিস্ফোরণ হলেও যে পজিশন হয়, সাধ্বী প্রজ্ঞা যদি বিস্ফোরণে যুক্ত হয় একই জিনিস হয়। অর্থাৎ এই অ্যালার্মটা হচ্ছে যে সবাইকে দেওয়া হয় যে আমি বললাম রশিদ খানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, রশিদ খানের বিস্ফোরণও যদি হয়, রশিদ খানকে জেলে পৌঁছে মরতে হচ্ছে, এখন অব্দি রশিদ খান আছে। আমি আবার বলছি যে ব্যবস্থা হয়েছিল, ব্যবস্থা আমি আবারও বলছি কেরল থেকে ঘুরে গেছে কথা বলে আবার গিলেও না, আমি আবারও বলছি কথা বলে আবার গিলেও না, আমাদের গণশক্তিতে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লেখা হয়, আমার গণশক্তির বিরুদ্ধে লেখা হয়। আপনি আগে থামান দুজনকে, তাহলে আমি আমার প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি আপনাদের। যে আবার বলছি যে উগ্র সাম্প্রদায়িক শক্তি, সেটা হিন্দু ফান্ডামেন্টালিজম হোক, মুসলিম হোক, ইসলামিক হোক, এই দুটোর ক্ষেত্রেই আমাদের সতর্ক থাকা উচিত, ভারতবর্ষের গণতন্ত্রে যারা রাজনীতি করে। ফলে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ফলে এখানে দাঁড়িয়ে আমি আবারও বলছি যে এই উগ্র সাম্প্রদায়িক রাজনীতির যে চাষ এই রাজ্যে বিজেপি করেন, অ্যাকচুয়ালি তার ডিভিডেন্ড তৃণমূল পায়। যে এই যে মাইনরিটি ভোটটা তারা ভয়ে হোক ভক্তিতে হোক এক জায়গায় গিয়ে জড়ো হয়, আর বিজেপি হচ্ছে জয় শ্রীরাম করে তুলে যাচ্ছেন। আমি বলছি এইটা বন্ধ হওয়া দরকার। এই বাইনারি পলিটিক্স, পোলারাইজেশনের পলিটিক্স, এটা কোথাও বন্ধ হওয়া দরকার। বরং আপনি যেটা বলছিলেন সেটাই হোক না, যে তৃণমূল যে উন্নয়ন করেছে 13 বছর, বিজেপি 11 বছর ধরে যে উন্নয়ন করেছে, সেই ঝাঁপি নিয়ে যান, মানুষকে ঠিক করতে দিন যে কে নির্বাচন থাকবে, বিজেপি আসবে, তৃণমূল আসবে, সিপিএম আসবে, যে আসবে আসুক, আপনি এই পদ্ধতিতে করুন, প্যারামিটারটা চেঞ্জ হয়। আসলে খেলার
আজকের পলিটিক্সে যে এটা বিজয়নের যে বক্তব্য ওয়ানারে প্রিয়াঙ্কা জামাতের টাকা ইলেকশন করছে, এটা শুধু বিচ্ছিন্ন কেবল বলা হবে না, এটা ব্যতিক্রমী ঘটনা। কারণ জগন্নাথ দা এত কথা বলছেন তো বিজেপি কংগ্রেসের বিরুদ্ধে তৃণমূলের আমলে বিজেপি আরএসএস এর শাখা বেড়েছে, দৌড়ে দৌড়ে বেড়েছে। সিপিআইএম তৈরি হওয়ার পর থেকে দিয়েছেন এখানে, সেটা বলুন। কংগ্রেসের বিরুদ্ধে জামাতের টাকা নিয়ে কোনো বিবৃতি কখনো বাবাদের টাকায় চলে না। আসছি শিবাজিদা একদিকে মেরুকরণ, কংগ্রেসের বিরুদ্ধে জামাতের টাকা নিয়ে নির্বাচন করার অভিযোগ সিপিআইএম কবে তুলেছে? জামাতের টাকা নিয়ে নির্বাচন নিশ্চয়ই দেবো। আচ্ছা শিবাজিদা, নিশ্চয়ই আশুতোষ শিবাজিদা একদিকে মেরুকরণ, অন্যদিকে জাতপাতের অঙ্ক, তার সঙ্গে উন্নয়ন, তার সাথে মূল্যবৃদ্ধি। আজকের পলিটিক্সে শেষ বিচারে কে জয়ী হয় বলুন তো? না, এটা টাইম টু টাইম ম্যাটার করে, কিন্তু আজকাল দেখা যাচ্ছে যেটা আমি বলছি, যেটা যে থ্রেটের কথা বলছেন সেটা সব জায়গায় সমানভাবে অনুভূত হয় কিনা সেটা বোঝা যায় না। যেমন আমাদের নর্দার্ন যে প্রভিন্স যেসব ডিস্ট্রিক্টস আছে ওয়েস্ট বেঙ্গলে, ঘেঁষা, সেখানে কোথাও সীমান্ত ঘেঁষা যে সমস্ত প্রভিন্সেস, আমি সেটা রানাঘাটি আমরা দেখি, নদিয়া থেকে শুরু করে উত্তর ওপর অব্দি একটা প্রভাব থাকেই সেখানে, যাদের ডেইলি এটা ফেস করতে হয় যদি হয়ে থাকে, যেভাবে বিএসএফ এর ভেতর দিয়ে আসুক, যেভাবেই আসুক। কিন্তু আমি বলছি মানে বম্বের মতো জায়গাতে এইটা কতটা, কারণ বম্বেতে শিবসেনা যেভাবে বেড়েছে সেটা হচ্ছে লুঙ্গি হাটাও পুঙ্গি বাজাও, মানে সেটা সাউথ ইন্ডিয়ান যে সাউথ ইন্ডিয়ান তাদের এগেনস্টে অনেকটা আমাদের এখানকার বাংলা পক্ষের মতো, যে তাদের যে সবসময় তারা উত্থান তো ওই জায়গা থেকে। একটা জিনিস কিন্তু আমরা মিস করছি, পলিটিক্যাল আলোচনা একটু হওয়া উচিত। ওখানে এর যে আমাদের এর কি বলে, আমাদের বালা সাহেব ঠাকরের যে ভাইপো রাজ ঠাকরে, তার অবস্থানটা কি? নবনির্মাণ সেনা এমএনএস এর ভোটটা, মানে যদি ভোটের অঙ্ক করা হয়, এগুলি তো কথা হচ্ছে, এটা বলছে প্রগতিশীল, কুণালদা বললেন ঠিকই, প্রগতিশীলতার কেরাল বলছে প্রগতিশীল। কেরালের সমস্ত সময় পপুলেশন পলিটিক্স হয়েছে, ওখানে তিনটি ভাগে হিন্দু মুসলমান এরা খ্রিস্টানরা বিভক্ত, এবং সেই অনুযায়ী কম্বিনেশন পারমিউটেশন সেইভাবে তারা জিতে আসছে। এখানে যে এত হিন্দুদেরই খালি ভোটটা পায় আরএসএস এবং বিজেপি, অন্য জায়গায় কিছু কিছু যদি আসতে পারে, এবার কিছু এসছে। কিন্তু আমি একটাই খালি কথা বলছি, কোথাও একটা কংগ্রেসেরও ভেবে দেখা দরকার যে আজকের দিনে দাঁড়িয়ে যেটা হয়েছে, যে শকের আর্থকোয়েকের কথা বললো, কিছুটা আর্থকোয়েক উইথ ট্রেমার অনেক জায়গায় হয়েছে, উত্তরপ্রদেশে তো হয়েছে লোকসভা ইলেকশনে, তার আফটার শক কিন্তু আমরা প্রথমে উই আর রাদার শকড যে কিছুটা ওই হরিয়ানার যে নির্বাচন হলো সেখানে, অর্থাৎ ঘর গুছানো কি হচ্ছে। কংগ্রেস যদি মনে করে যে কংগ্রেস হচ্ছে আমি 100-র কাছে চলে গেছি তাই আমি আবার নিয়ন্ত্রণ করছি সব জায়গায়, এই পজিশন থেকে কংগ্রেস যদি হিউমিলিটি না আসে, কংগ্রেসের যদি হাম্বল ব্যাপারটা না আসে, বিজেপির কিন্তু এটা মনে রাখতে হবে সমস্ত জায়গায় সে কিন্তু ছোট হয়ে ঢুকেছে, সব জায়গায় বিহারে উঠে আজকে পাঞ্জাবে গিয়ে সব জায়গায় ঢুকেছে বলে। কিন্তু আমি 1885-এ আমি করেছি, আমার সত্যি ভারতের স্বাধীনতা সংগ্রামে অনেক অবদান, কিন্তু সেটাই যদি আমি ভাঙিয়ে খাই তাহলে এই জায়গাটার আমার কোথায় যাবে? কংগ্রেসের ওটা ভাবার ব্যাপার আছে একদম। এইখানে আশুতোষ একদম যে কথাটা শিবাজিদা বলছেন সবার মনের কথা প্রায়, যে আমরা যদি দেখি যে গত লোকসভা নির্বাচনে বিজেপি, সবাই বলেছিল যে বিজেপি বিরাট সিট পাবে, পেল না, কিন্তু তারপর দেখলাম কংগ্রেস কোথাও যেন আস্তে আস্তে আবার হারিয়ে যাচ্ছে। সত্যি কি তাই? আপনাদের কি মনে হয় একবারও? দেখুন, আমি প্রথমেই বলি যে রাহুল গান্ধী কোথাও কিন্তু বলেনি যে আমি দেশের প্রধানমন্ত্রী হতে চাই, জেনে রাখুন। আমি বলি একটু বলি, শুনুন একটু শুনুন। প্রধানমন্ত্রী হতে চাই নিজে কোনোদিনও বলেননি, রাদার সোনিয়া আমাকে আচ্ছা বলতে দিতে হবে তো, আরে বলতে দেবেন। কংগ্রেস জিতলে আপনি মণিপুরে যান, তারপরে কথা বলবো। দাদা, ব্যাপার হচ্ছে সোনিয়া গান্ধী যে স্যাক্রিফাইস তার দেশের মানে দল হিসেবে, সেও কোনোদিনও চাইলে ওখানে বসতে পারতেন, বসেননি। তার কারণ হচ্ছে কংগ্রেসের ওপরে যেই চাপিয়ে দেওয়া। আমি শিবাজিদা উইথ ডিউ রেসপেক্ট, ওনাকে আমি ভীষণ শ্রদ্ধা করি, কংগ্রেস কোনোদিন ওই বিগ ড্যাডি বিগ ফাদার এই রোলটা প্লে করতে চায়ও না। তার কারণ আমাদের হিউমিলিটি আছে বলে আমরা সবাইকে রেসপেক্ট করি। এখন এটা আমাদের চাপিয়ে দেয়, ন্যারেটিভ তৈরি করা। এর ভেতরে সূক্ষ্ম কিছু রাজনৈতিক দল আছে, বিশেষত বন্ড অ্যান্ড তাদের এজেন্টস,
তাদের একটা সিস্টেম আছে যে কংগ্রেসের ওপরে এটাকে চাপাও। কংগ্রেস এটা কোনোদিনও এইভাবে, কেন আপনি জম্মু কাশ্মীরে দেখুন আমাদের যে অ্যালায়েন্স হয়েছে সেখানে আমরা জিতেছি। কটা সিট পেয়েছেন? 6টা সিট পেয়েছি, জিতেছি। কটা সিট পেয়েছি যেরকম আপনি বলছেন, আমি বলছি আমরা জিতেছি এবং আশুতোষ যে তার পক্ষে রয়েছে। ইন্ডিয়া জোটের মেন অ্যালায়েন্স যারা, ইন্ডিয়া জোটের মেন যারা অ্যালায়েন্স, সবথেকে বড় অ্যালি হচ্ছে তৃণমূল কংগ্রেস। তারা কংগ্রেসের দাদাগিরি নিয়ে বারবার দেখুন, একটা কথা হচ্ছে এটা তাদের ভাবনা। তারা যদি এখন রাত্রেবেলা ভাবেন যে দাদাগিরি করছে কংগ্রেস, এটা তাদের প্রবলেম, আমাদের প্রবলেম না। কারণ আমরা এটা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি উত্তরপ্রদেশে যে নির্বাচনগুলো হচ্ছে অখিলেশ যাদবের সাথে। আমি বলি, একটা যখন বড় ফ্যামিলি তৈরি হয় বিশ্বদা, আজকে আপনার এখানে একটা বিরাট অর্গানাইজেশন, আপনার এখানেও কিছু বাটিতে আওয়াজ হবে, কিছু কড়াই খুন্তিতে আওয়াজ হবে। তাই বলে আপনি ভাববেন না কড়াইতেই কিন্তু রান্নাটা করতে হবে, আপনি বাটি চাপিয়ে কিন্তু রান্না করতে পারবেন। লোকসভা নির্বাচনে আমি বলি এত ভালো ফলের পরও আমি বলি দাদা একটা কথা বলি, আমরা আমাদের শুধু এই 20 তারিখের ভোটটা মিটুক, 23 তারিখের রেজাল্ট আসুক না, জগন্নাথ দ্বারা অনেক ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করবে। দেয়ার ব্যাগস অফ ন্যারেটিভ, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি আছে, তৃণমূল কি বলছে, বাকি যারা বলছে, যারা ইন্ডিয়া অ্যালায়েন্সে আছে, উই রেসপেক্ট এভরিবডিজ ভয়েস। কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে যদি আসেন, কোথাও যদি ট্যাবের টাকা চুরি হয়, আমরা প্রতিবাদ করব। তার কারণ আমরা মনে করি মানুষের টাকাটাই মানুষের, সবাই এবং আমরা মনে করি যে ডেমোক্রেসিতে আমরা বিশ্বাস করি। এবং কুণালদা যদি খুব সিনিয়র একজন মানুষ, উইথ ডিউ রেসপেক্ট দাদাকে, যে আমাদের এটা কিন্তু ভাবনা নয়। না, এটা বিষয়টা তো নয়। যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে, এর টাকায় পাইনি, ও পেয়েছে, সে তো যে কেউ নিশ্চয়ই প্রতিবাদ হবে, প্রশাসন দেবে। তার সঙ্গে ওই জোট, পলিটিক্যাল আইডিওলজির উপরেই বললাম, পলিটিক্যাল আইডিওলজির উপর দাঁড়িয়ে, আইডিওলজি শুড নট বিকাম দাদা করাপশন। শোনো অসু, এটাও হয় না যে পশ্চিমবঙ্গে যখন বিজেপি যখন আঙুল তুলে বলছে যে কাল অমুকের বাড়ি সিবিআই যাবে, কাল অমুকের বাড়ি ইডি যাবে, ধরা যাক সে ভালো খারাপ ভুল ঠিক, আমি তার মধ্যে যাচ্ছি না, তখন তৃণমূল বা কারোর উপর এজেন্সি প্রয়োগ হলে তখন একটা পৈশাচিক আনন্দ। আর দিল্লিতে যদি কংগ্রেসের কোনো নেতাকে গিয়ে ইডি ধরে, তখন ইডি হচ্ছে খারাপ, এই নীতি নিয়ে আমি কুণালদাকে একটা লাইন বলতে চাই দাদা, উইথ ডিউ পারমিশন, শ্রদ্ধেয় আমার কুণালদাকে বলতে চাই যে দাদা, আপনার এই রাজ্যে পশ্চিমবঙ্গে যখন আমরা দেখি বিজেপির নেতারা যে ল্যাঙ্গুয়েজে মাঝে মধ্যে কথা বলে, আপনার তৃণমূলের প্রশাসন চালাচ্ছেন সরকার, কই অ্যাকশন কেন নেয় না? আর এইখানকার সিবিআই ইডি আমি কুণালদাকে আনন্দ করে সারদা নারদা চোরেরা রাস্তায় ঘুরে বেড়াবে। আমার একটা প্রশ্ন আছে, কুণালদা আমার একটা প্রশ্ন আছে। লোকসভায় অল্প হলেও ভোটে ধাক্কা খেয়েছে বিজেপি, সবাই জানে, আমরা প্রত্যেকে জানি, যে ওটা বারবার বলছি, একার ক্ষমতায় সরকার করতে পারেনি, কিন্তু আমাদের সবাইকে অবাক করে দিয়ে হরিয়ানায় কামব্যাক করেছে। এবার যদি মহারাষ্ট্র বা ঝাড়খণ্ডে পদ্ম ফোটে, তাহলে হরিয়ানায় বিশ্ব কামব্যাকের ক্ষেত্রে যারা জিতেছেন নিশ্চয়ই তাদের কৃতিত্ব, পাশাপাশি সেখানকার অপোজিশন যারা ছিলেন সরকার গঠনের, তাদের আবার সেই অ্যারোগেন্সি, ঠিকভাবে না করা কংগ্রেস, ফলে সেই কারণে আমি এই প্রশ্নটাতে আসতে চাইছি যে এবার মহারাষ্ট্রে বা ঝাড়খণ্ডে যদি পদ্ম ফোটে, তাহলে সার্বিকভাবে বিরোধীরা চাপে পড়ে যাবে না? পরিষ্কার কথা হচ্ছে, ওখানে তো সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ব্যাপার নেই, ওখানে আমরা একটা নীতি আদর্শগত সমর্থনের কথা বলতে পারি, কিন্তু আমাদের প্রার্থী বা এ ধরনের কিছু নেই। তাহলে মূল দায়িত্বটা কার? তাহলে মূল দায়িত্বটা হওয়া উচিত যে দল বিজেপির বিরোধিতা করছে তাদের, অর্থাৎ কংগ্রেসের। তো কংগ্রেস কিভাবে সেখানকার রাজনৈতিক রসায়নটা সাজাবে, তো মূল দায়িত্ব তো তাদের নিতে হবে। তো সেখানে যদি বিজেপি তাদের কৌশলগত টেক্কা দিয়ে বেরিয়ে যায়, তাহলে তার ব্যর্থতার দায়িত্ব তো প্রথমে কংগ্রেসকেই নিতে হবে। আমি আসি পার্থদার কাছে। পার্থদা, বছর দেড়েক বাদে যে বিধানসভা নির্বাচন, আমরা দেখলাম যে এই যে একটা আন্দোলন চললো বড়, ফেসবুক, টুইটার এবং সোশ্যাল মিডিয়ায় বামেরা খুবই সক্রিয় ছিল, কিন্তু তারপরে উপনির্বাচন হলো। আমরা ছোট্ট ব্যাঘাত ঘটাচ্ছি। মহারাষ্ট্রে যারা বিজেপির বিরুদ্ধে ভোট দেবেন, তারা শুধু মহারাষ্ট্রের পলিটিক্সও দেখছেন না, বিজেপির যে ইস্যুগুলো, অর্থাৎ মূল্যবৃদ্ধি থেকে শুরু করে অন্যান্য সমস্ত, তারা কিন্তু মানসিকভাবে বিজেপির বিরুদ্ধে ভোট দিতে হয়তো তৈরি হচ্ছেন, কিন্তু সেটাকে বুথে নিয়ে গিয়ে ভোটে পরিণত করার যে দায়িত্বটা, যে মেশিনারি এবং সেই অর্গানাইজেশনটা, সেই
ব্যাটলটা স্ট্র্যাটেজিটা কিন্তু আর বস্তা বিরোধী টাকাগুলো? বিরোধী বিরোধী দলের বস্তা টাকা পশ্চিমবঙ্গ এসেছিল, গোহারা হারিয়ে আমরা ফেরত না না দিয়েছি। সেটা তো ঠিক আছে, ঠিক আছে, ওগুলো আমরা দেখো, আমাদের জায়গায় এই করেছি। সস্তা কথাগুলো বলে লাভ নেই। আমি বলছি বিজেপি যদি জেতে তো সেক্ষেত্রে বিজেপির বিরুদ্ধে যে লোকটা প্রাইস রাইজে সেও তার রান্নার গ্যাস, পেট্রোল, ডিজেল সব জীবনদায়ী ওষুধ সেও তো বিজেপির উপর রাখছে, কিন্তু মেকানিজমটা ওখানকার অপোজিশনের যারা নেতৃত্বে আছেন তাদের দিতে হবে, যেটা এখানে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, যার জন্য বিজেপি এসে ঢুকতে পারে।